নমস্কার, ঘুমপাড়ানি মাসি চ্যানেলে সবাইকে স্বাগত। শুরু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সন্দীপন পাঠশালা উপন্যাসের পঞ্চম পরিচ্ছেদ। সুখী সীতারাম। সুখের জীবনে বর্ষার সতেজ লতার মতো সে যেন বাড়তে আরম্ভ করলে। সুস্থ দেহে সবল পদক্ষেপে সে পথ চলে যায়। উৎসাহদীপ্ত চোখে ছাত্রদের মুখের দিকে চেয়ে তাদের নিষ্ঠার সঙ্গে পড়ায়, প্রাণপণে চেষ্টা করে তাদের আদর্শ ছাত্র হিসেবে গড়ে তুলতে। আদর করে, তিরস্কার করে, প্রহার দেয়, বাবার সেবা করে, কিন্তু ওইখানে একটা কাঁটা যেন অহরহ খচখচ করে নিষ্ঠুর রূপে। দুঃখদায়ক তার স্পর্শ। সীতারাম ধীরভাবেই এ দুঃখকে গ্রহণ করলে। সুখ আর দুঃখ, এই দুই নিয়ে জীবন। আলো ও অন্ধকার, দিন আর রাত্রি, এই নিয়ে কাল। পৃথিবীর মাটি, যে মাটিতে ফসল ফলে, যে মাটিতে শুলে মনে হয় মায়ের কোলে শুয়েছি, সেই মাটিতে পাথর আছে। সে পাথর পায়ে বেঁধে নখে হোঁচট লাগে। আছাড় খেলে মানুষ মরেও যায়। জল, যে জলে অঙ্গ শীতল হয়, বুকের ভিতরটা জুড়িয়ে যায়, সেই জল মধ্যে মধ্যে বন্যা হয়ে এসে সব ভাসিয়ে নিয়ে যায়। এসব কথা সীতারাম জানে। তাই ছোটোখাটো বাধাবিঘ্ন এবং দুঃখ সত্ত্বেও সে তার জীবনকে সুখের জীবন বলেই মনে করে। হঠাৎ দুঃখটা একদিন চরম হয়ে দেখা দিল। বাবা রমানাথ মারা গেলেন। আঘাতটা তার পক্ষে ভয়ঙ্কর আঘাত, মর্মান্তিক হয়ে উঠল। 4 বৎসর বয়সে সে মাতৃহীন হয়েছিল। সেই সময় থেকেই বাবা তার মা এবং বাবা দুইই হয়েছিলেন। মরবার সময় বাবা তাকে বললেন, কাঁদিস নে যেন, আমি তো সুখের যাওয়া যাচ্ছি রে। তুই আমার বংশের মান বাড়িয়েছিস, 10 জনা তোকে পণ্ডিত বলে খাতির করছে। ঘরে আমার লক্ষ্মীর মতন বৌমা, আমার যেতে ক্ষেতটা কিসের? একটু বিষণ্ণ হাসি হেসে বলেছিলেন, খেদ একটি থাকলো, তোর ছেলে দেখতে পেলাম না। তা আমিই আসবো ফিরে তোর ছেলে হয়ে। সীতারাম পাথরের মূর্তির মতো বসেছিল। সে চঞ্চল হলে, তার চোখে জল দেখলে বাবা তার হয়তো মহাযাত্রার সময় চঞ্চল হবেন। সে কাঁদলে না। লোকে কিন্তু অন্য কথা বললে, জঘন্য নিন্দা করলে তার। বললে, বাবা মলো ভালো হলো, কথায় বলে না সীতারামের তাই হয়েছে। বুড়ো অহরহ খিটখিট করত, বুড়ো মরেছে, ও খালাস পেয়েছে। ইদানিং বাবার ওই একটা কেমন ভাব হয়েছিল। সুখের জন্য যে সংসার তিনিই পেতেছিলেন, সে সংসার যেন তার অসুখের কারণ হয়েছিল। সর্বদা যেন অসন্তোষ লেগেই থাকত, কিছুই পছন্দ হতো না। পুত্রবধূ মনোরমার ওপর বিরূপতাটা ছিল যেন বেশি। কোনো যত্ন করতে গেলেই বলতেন, থাক, বাছা বলতেন, মা বলতেন না। মনোরমা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকত অপরাধিনীর মতো। সীতারামকেও তিনি রূঢ়ভাবে অকারণে তিরস্কার করতেন মধ্যে মধ্যে। রবিবার দিনেও সে এখন বাড়িতে খায়। ভোরে বাবুদের বাড়ি গিয়ে ছেলেদের পড়িয়ে 10:30টায় বাড়ি ফেরে। সমস্ত দিনটাই বাড়িতে থাকে। সন্ধ্যায় আবার যায়, রাত্রে ফিরে আসে নিত্যকার মতো। একদিন রবিবারে বাবা মাঠ থেকে ফিরছিলেন ক্লান্ত হয়ে। সীতারাম গিয়েছিল বাতাস করতে। পাখাখানা হাত থেকে কেড়ে নিয়ে বলেছিলেন, থাক বাবা থাক, আমি চাষার ছেলে, চাষা। রোদে জলে চাষে খেটেই জীবন গেল, যাবেও। আমরা চেয়ারেতে বসে পণ্ডিতি করি না, পাখার হাওয়া খাওয়া আমাদের অভ্যেস নাই। স্তম্ভিত হয়ে গিয়েছিল সীতারাম।
এজন্য আজকাল একটু দূরে দূরেই থাকতো সে। মনোরমার সে উপায় ছিল না। এজন্য সে মনোরমাকে মধ্যে মধ্যে সান্ত্বনা দিতে চেষ্টা করত। কিন্তু মনোরমা অদ্ভুত মেয়ে। সে হেসে বলতো, তোমারই বাবা, আমার কেউ নয় বুঝি? তবু লোকে এই কথা বললে বলুক, তার জন্য সীতারামের আক্ষেপ নাই। সে শুধু মধ্যে মধ্যে ভেবে দেখে বাপের সেবায় কোনো ত্রুটি সে করেছে কিনা। তার পারলৌকিক কাজ সে যথাসাধ্য করেছে কিনা। মধ্যে মধ্যে গভীর চিন্তা করে সে, সব কিছু খতিয়ে হিসেব করে দেখে। পাঠশালার ছেলেরা তার অন্যমনস্কতা ঔদাসীন্য লক্ষ্য করে, চেয়ে দেখে, একজন অন্যজনকে ইশারা করে দেখায়। বড় ছেলেরা মধ্যে মধ্যে ফিসফাস শব্দে গবেষণা করে, কীরকম হয়ে গিয়েছে পণ্ডিত? ভাই, বাবা মরেছে কি না? বেঁচেছি, কিন্তু আর মারে না। আকু বলে ছেলেটা খুব খুব করে হাসতে আরম্ভ করে। ছোট ছেলেরা গবেষণা করে না, তারা একটু অবাক হয়, মাস্টার আর মারে না কেন ভাই? আসলে বাবার মৃত্যুকে উপলক্ষ করে সীতারামের একটা অভিনব অভিজ্ঞতা লাভ হয়েছে, যার ফলে ছেলেদের সে আর মারবে না। অন্তত গুরুতর অপরাধ না করলে মারবে না বলেই ঠিক করেছে। বাবার অসুখের প্রথম দিকে, সেই দিন সকালেই সে অসুখের গুরুত্ব বুঝে ডাক্তার ডেকেছিল। ডাক্তারকে দেখিয়ে সে ডাক্তারের সঙ্গেই এলো রত্নহাট। তখন সবে 10:30। ছেলেরা সব এসে পাঠশালায় কলরব করছিল। সে পাঠশালায় ঢুকে তাদের বললে, তোমরা নিজেরা সব পড়ো, আমি একবার ডাক্তারবাবুর দোকানে যাচ্ছি, ওষুধ নিয়ে শিগগির আসবো আমি, বুঝলে? ডাক্তারের কাছে ওষুধ নিয়ে কৃষাণটার হাত দিয়ে পাঠিয়ে দেবে বলে ঠিক করেছিল সে। কিন্তু ডাক্তার বললে, আপনি নিজে যান, ও বলতে গিয়ে গোলমাল করে ফেলবে। প্রথমে পারগেটিভ, তারপর একটা পাউডার, তারপর মিক্সচার 2 দাগ পরপর, বিকেলবেলা আবার একটা পাউডার। এও বুঝতেও পারবে না, বুঝাতেও পারবে না। সীতারাম বললে, হ্যাঁ, তা ঠিক বলেছেন। নিজেই গেল সে। যাবার সময় পাঠশালায় বলে গেল, পড়ো তোমরা, আমি আসছি, আমার বাবার অসুখ, ওষুধটা দিয়েই আসছি। একবার ছুটি দিতে ইচ্ছা হয়েছিল, কিন্তু সে তার ভরসা হলো না। রত্নহাট বড় কঠিন স্থান। এখানে 10 দিনের সেবার বিনিময়েও 1 দিনের ত্রুটির মার্জনা নাই। ওদিকে বড় স্কুলের পাঠশালার সজাগ দৃষ্টি তার গলদের দিকে। তাই সে ওষুধ দিয়ে ফিরে আসায় স্থির করলে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলে 11:15। 2 মাইল পথ, যেতে আসতে 4 মাইল। 1টার মধ্যেই সে ফিরতে পারবে। টিফিনের পর থেকে পড়ানো হবে। কিন্তু বাড়ি গিয়ে দেরি হয়ে গেল, খাওয়া হয়নি তার। মনোরমা না খাইয়ে কিছুতেই ছেড়ে দিলে না। যখন সে ফিরল তখন 2টো। পাঠশালার বাইরের দরজায় এসে সে থমকে দাঁড়ালো। ভাবছিল পা ধুয়ে ঢোকাই উচিত। ছেলেরা ভিতরে কলরব করছে। হঠাৎ তার ভেতর থেকে কানে ভেসে এলো, চল রে চল, আজ আসবে না। বক্তা আকু। আকু বাবুদের পাড়ার একটি বিচিত্র জীব। সীতারাম বলে, অক্রুর মূর্তিমন্ত বিঘ্নরাজ। সীতারাম ওকে আকু বলে না, বলে অক্রুর। অক্রুরের কথা শুনে সীতারামের হাসি পেল। ওরা বেরিয়ে আসবে এই প্রত্যাশায় সে দরজার বাইরেই দাঁড়ালো। এসে থমকে দাঁড়াবে ওরা। কানে এলো, জ্যোতিষের ভাইপো সীতেশ বলছে, না ভাই, যদি আসে। কক্ষনো না, আমি বলছি, আমি ঠিক জানতে পারি। মাস্টার বাড়ি গিয়েছে আর তার বাবা মরে গিয়েছে, ব্যাস। এখন আর 1 মাস আসবে না। 1 মাস অসুস্থ, ভারী মজা,
1 মাস এখন কিলচর নাই। সীতারামের পা থেকে মাথা পর্যন্ত ঝিমঝিম করে উঠল। রাগে ভিতরটা যেন গর্জে উঠল। একজন বললে, তারপরে তো আসবে, তখন সুদে আসলে পুষিয়ে দেবে, লাগ ধমাধম। বাবারে! ছেলেটা বোধ হয় শিউরে উঠল। আকু বললে, দাঁড়া দাঁড়া, আমি ধ্যান করে দেখি। হ্যাঁ শোন, ঠিক তখনই মাস্টারের বউ মরে যাবে, ব্যাস খালাস। সীতেশ বললে, না ভাই, আহা কি দোষ করেছে পণ্ডিত যে মরে যেতে বলছো? বেজায় মারে ভাই, বাবা আমাকে বেশি মারে। এক এক সময় মনে হয় আমি এইবার মরেই যাব। সীতারাম ভিতরে ঢুকল। পা ধুতে সে ভুলে গেল। চুপ করে গিয়ে চেয়ারে বসল। অনেকক্ষণ চুপ করে বসে ভাবলে। হঠাৎ তার চোখে জল এলো। ছোট কচি দেহে বড় লাগে, বড় যাতনা হয় ওদের। মনে হয় মরে যাবে। না, ওদের দোষ নাই, দোষ তার। না, আর সে মারবে না তাদের। বাবার মৃত্যুর কথা ভাবতে গেলে মনে হয় এদেরই শাপে হয়তো। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আজও সে বাবার কথাই ভাবছিল। বাবা নাই, সংসারটা খাঁ খাঁ করছে। অশান্তি ছিল, সে কথা অস্বীকার করা যায় না, কিন্তু তবু একটা জমজমাট ছিল। কথার হুল বাদ দিলে আবদারে ছেলে আর তার বাবার মধ্যে কোনো প্রভেদ ছিল না। অন্যদিকে অসুবিধাও হয়েছে। চাষের ভার এসে পড়েছে তার উপর। সীতারামকে এখন একটু বেশি ভোরে উঠতে হয়। বাড়ি থেকে বেরিয়ে মাঠ ঘুরতে ঘুরতে সে রত্নহাট চলে যায়। ভর্তি চাষের সময় বিকালে ঝর্ণার ধারে আর বসে না, বাড়ি আসে, চাষ দেখে। তা সত্ত্বেও চাষের অবনতি হয়েছে কিছু। তার আর উপায় কি? মধ্যে মধ্যে বাবুদের বাড়ির চাকরিটা ছেড়ে দেওয়ার কথা ভাবে, কিন্তু বড় বেশি মমতা পড়ে গিয়েছে শ্যামুদেবুর উপর। তাছাড়া মায়ের স্নেহ, ধীরাবাবুর স্নেহ, সেও তার জীবনের একটা সম্পদ। ধীরাবাবু এখন কলকাতায় পড়ছেন। তিনি তার পড়ার ঘরের বইগুলি দেখবার শুনবার ভার তার উপর দিয়ে গিয়েছেন। সীতারাম সেই ঘরে যখন ঢোকে তখন মনে হয় একটা নতুন রাজ্য। বই পড়ে, বই নিয়ে যায়। বই নিয়ে যেতে ধীরাবাবুর বারণ। বলেছেন, ঘরে বসে পড়বেন, কিন্তু বাইরে নিয়ে যাবেন না, বাইরে গেলে বই ফেরে না। অবশ্য আপনাকে অবিশ্বাস করছি না, কিন্তু আমি ওটা পছন্দ করি না। সীতারাম কাপড় ঢাকা দিয়ে বই নিয়ে যায়, আবার ফিরিয়ে আনে, রেখে দেয়। হঠাৎ মনে হলো সব বই ফেরত দেওয়া হয় নাই। এই এই কি হচ্ছে সব? পাঠশালার ছেলেরা অঙ্ক কষছিল, চমকে উঠল। ভালো ছেলেরা স্লেট নিয়ে আরও সাবধান হয়ে বসল। কেউ দেখছে, কেউ টুকছে। যারা দেখছিল তারা নিজেদের স্লেটের দিকে মনোযোগী হয়ে পড়ল। দু একজন টুকছিল, তারা জেগে নড়ে চড়ে বসল। সীতারাম একটু লজ্জিত হলো। অকারণে অন্যমনস্কভাবে সে ধমকটা দিয়ে ফেলেছে। ব্যাপারটা সহজ করে নেবার জন্য সে গম্ভীরভাবে বললে, অঙ্ক কষো, হলো সব, শেষ করো। সে চুপ করলে। পুরনো কথা আবার মনে হলো। বড় অন্যায় হয়ে গিয়েছে। কয়েকখানা বই বহুদিন তার ঘরে রয়ে গিয়েছে। বই কখানা ভালো লেগেছিল, তাই আরও দু একবার পড়বার ইচ্ছায় রেখে দিয়েছে। আবার সে সজাগ হয়ে পড়াতে বসল। বাইরে রাস্তার উপর থেকে কেউ হেঁকে উঠল, হ্যাঁ রে অর্বাচীন, আঁচলে করে মুড়ি খাচ্ছিস কেন? আঁচল যে অটো হবে। সীতারামের মুখে একটু হাসি দেখা দিল। তাকেই কেউ ব্যঙ্গ করে গেল। সে পণ্ডিত, শিক্ষক, তাই যথাসাধ্য শুদ্ধ উচ্চারণ করতে চেষ্টা করে।
কিন্তু তবুও মধ্যে মধ্যে তার অজ্ঞাতসারে তার বাল্যজীবনে শেখা তাদের গ্রাম্য চাষি সমাজের দু একটা কথা থেকে যায় তার মধ্যে। গুরুচণ্ডালী দোষ ঘটে তার। একদিন একটি ছেলেকে আঁচলে মুড়ি খেতে দেখে আঁচলটা উচ্ছিষ্ট হলো। এই বিষয়ে তাকে সচেতন করতে গিয়ে এঁটোর পরিবর্তে গ্রাম্য কথা অটো বেরিয়ে পড়েছিল। সেই কথা বলে রত্নহাটের উচ্চ নাসার দল তাকে ব্যঙ্গ করে। প্রথমে কেনর শহুরে উচ্চারণের উপর জোর দিয়ে পরে গ্রাম্য কথা অটোর উপর জোর দিয়ে ব্যঙ্গটাকে প্রকট এবং প্রখর করে তোলে। এর মূলে আছে শিবকিঙ্কর। তার পাঠশালার এক ছাত্রই কথাটা প্রথম বলতে আরম্ভ করে। এমনকি এই ব্যঙ্গের সুরটুকু পর্যন্ত সে সংশোধন করেছে এবং সে ছেলেটি ওই শ্রীমান আকু। তার কাছ থেকে শিবকিঙ্কর হাটে বাজারে ছড়িয়েছে। আজকাল তার পাঠশালায় কিছু বাবুদের ঘরের ছেলে আসছে। ওই মাইনের সমস্যায় বড় স্কুলের কড়া নিয়মের পাঠশালায় তাদের পড়া অসম্ভব হয়ে উঠেছে। এখানে ছেলে পড়ানো অনেক সুবিধাজনক মনে হয়েছে তাদের অভিভাবকদের। এছাড়াও ছেলেগুলি অত্যন্ত দুষ্ট প্রকৃতির। তাই বড় স্কুলের পাঠশালার মাস্টারদের মাইনের জন্য কড়া তাগাদায় আর কঠোর শাসনে তাদের এখানে আসতে বাধ্য করেছে। ওরা বলেও এদের, জানা বাবা, রত্নহাটের রত্ন তৈরির আখড়া সীতারামের পাঠশালায়, এখানে কেন? শুধু তাই নয়, তার পাঠশালার ভালো ছাত্রগুলিকে ভাঙিয়ে নেয় ওরা। 6 মাস চেষ্টা করে পাঠশালার সরকারি গ্র্যান্ট পেয়েছে মাসিক 4 টাকা হিসেবে। কিন্তু সে গ্র্যান্ট রাখা দায় হয়ে উঠেছে। আজও তার একটি ছাত্রও বৃত্তি পায় নাই। গতবার কৈবর্তদের একটি ছেলের ওপর তার খুব ভরসা ছিল, বৃত্তিও সে পেয়েছে, কিন্তু তার পাঠশালা থেকে তার ছাত্র হিসেবে নয়। স্কুলের পাঠশালার মাস্টারেরা তাকে ভাঙিয়ে নিয়ে গিয়েছিল। ওই পাঠশালা থেকেই সে বৃত্তি পেয়েছে। ছেলেদের একজন অঙ্ক শেষ করে স্লেট এনে নামিয়ে দিল। এবারে সবচেয়ে ভালো ছেলে এইটি। এর ওপরই তার এখন ভরসা আছে। আগামী বৎসর ছেলেটি নিশ্চয়ই বৃত্তি পাবে। একে ভাঙিয়ে নিতে পারবে না বড় স্কুল। ছেলেটি জ্যোতিষ সাহার ভাগ্নে। স্লেটখানি তুলে নিলে সীতারাম। বাহ বাহ বাহ, রাইট রাইট, এটাও রাইট। এটা এটা কি করলি রে? কোথায় মাথা খেলি আমার? হ্যাঁ, এই যে ফাদারমণি আমার, বাবামণি, এটা কি করেছো মানিক? 5 সাথে কত হয় বাবা, কত হয়? 35 সাই। স্যারের র উড়ে যায় ওদের উচ্চারণের সময়। বলে সাই। 35-এর কত নামবে? 5 না 0? 5। ওই তো 5ই লিখেছি সাই। এটা 5 তো? যোগের সময় কি করেছো? নিজেই যে 0 ধরে নিয়েছো বাবা। বলি, বারবার বলি, মানিকচাঁদ 5 লেখাটা ঠিক করে ফেলো। তা তুমি করবে না। এই ফল দেখো, 1 কলসি দুধে 1 ফোঁটা গোমূত্র, সব বরবাদ। তবে প্রসেস রাইট। যাও, তুমি টিফিনে বাড়ি যাবে তো চলে যাও। টিফিন হতে আর 5 মিনিট দেরি আছে। আর একজন কাছে এসে দাঁড়ালো, বাবুদের ছেলে, ওই যারা তার কথার বিকৃতি প্রচার করেছে তাদেরই দলের। সীতারাম জানে ওর কোনো অঙ্কই ঠিক হয় নাই, তবু এসেছে। স্লেটখানা দিয়েই সে টিফিনের ছুটিটা 5 মিনিট বাড়িয়ে নেবে। সে বক্র হাসি হাসলে, বললে, কি আকুর সব হয়ে গিয়েছে? বলিহারি বলিহারি, দাও দেখি। নির্লজ্জ ছেলেটা স্লেট মুখে দিয়ে তবু হাসছে। সে হাত বাড়িয়ে টেনে নিলে স্লেটখানা। আরে দেখি দেখি, শো মি ইয়োর টিথ।
দাঁত দেখি দেখি। স্লেট রেখে সীতারাম উঠে 2 হাতে তার ঠোঁট বিস্ফোরিত করে দাঁতগুলিকে প্রকট করে ফেললে। দেখো তোমরা, দেখো, দাঁত মাজে নাই, দেখো তোমরা। ছেলেটা মুখে কাপড় দিয়ে বললে, এখনও আজ ভাত খাই নাই স্যার, দাঁত মেজে ভাত খেয়ে আসবো একেবারে। বাবুদের ছেলেদের লেখাপড়ার ভাগ্যে যাই থাক, চাল ঠিক আছে, ওরা স্যাই বলে না, স্যার বলে। মারধর করেও লাভ নাই, মার খেয়ে খেয়ে ওদের পিঠে প্রায় কড়া পড়েছে। নিত্যানন্দের মতো মার খেয়েও ওরা হাসে। সীতারাম বলে, নিপাতনে সিদ্ধ। ঢং শব্দে 1টা বাজল। ঘড়িটার একটা দোষ হয়েছে এরই মধ্যে। বড় কাঁটাটা 12টার ঘরে যাবার 3 মিনিট আগেই ঘণ্টা বাজতে আরম্ভ করবে। ছেলেরা স্লেট এনে নামিয়ে দিলে। টিফিনের ছুটিতে বসে একে একে স্লেটগুলি ও দেখবে। ছেলেদের কতক যাবে খেতে, কতক খেলা করবে। রোজই প্রতি দলে একটা ঝগড়া হয়। দল ভেঙে নতুন দল করে, নতুন গাব্বু করে। তা করুক, রাস্তায় ধুলো মাখার চেয়ে তাই করুক। ওদের জন্যই তো উঠান। শুধু উঠান কেন, সবই তো ওদের জন্য। ঘণ্টা পড়ল টিফিনের। ঘণ্টা একটা সে কিনেছে। আরও অনেক জিনিস হয়েছে। 2খানা ম্যাপ, একটা গ্লোব, কলকাতা থেকে কেনা একটা ভালো ব্ল্যাকবোর্ড, 2খানা চেয়ার। বাবুদের চেয়ার আর সাহার চেয়ার সে ফেরত দিয়েছে। অত্যন্ত রাগ হলো সীতারামের। দাঁত মেজে খেয়ে আসি বলে দিয়ে সেই যে গেল, এখনো পর্যন্ত আকু ফিরল না। টিফিনের ছুটি শেষ হয়ে গিয়েছে, 8 ঘন্টা হয়ে গেল। এই সব ছেলে নিয়ে কারবার করতে হলে মারব না, এ সংকল্পও রাখা যায় না। মনে হলো এমন সংকল্প করা ঠিক নয়। মার বন্ধ করাতেই আকুটা আরও বাজি হয়ে উঠেছে। রাজা বিক্রমাদিত্যের একটা গল্প আছে। একটা বাঁদর তার সভাতে রোজ সকালে হাজির হতো। রাজাকে একটি মোহর দিয়ে পায়ের কাছে বসত। রাজা তার হাতের ছড়ি দিয়ে তাকে সপ সপ করে কয়েক ঘা বসিয়ে দিতেন। বাঁদরটা সুরসুর করে চলে যেত। একদিন মন্ত্রী সবিনয়ে প্রতিবাদ করলে, এটা মহারাজের ন্যায় কাজ হয় না। বাঁদরটা মোহর উপহার দেয় আর মহারাজ তাকে প্রহার করেন। রাজা হেসে বললেন, ভালো, কাল থেকে মারব না। পরের দিন বাঁদরটা এলো, মোহর দিলে, কিন্তু রাজা তাকে নিত্যকার মতো প্রহার করলেন না। বাঁদরটা কিছুক্ষণ অপেক্ষা করে দাঁত দেখিয়ে চলে গেল। পরের দিনও প্রহার করলেন না। সেদিন বাঁদরটা রাজার কাপড় ধরে টানলে। তার পরের দিন প্রহারের অপেক্ষা করে হঠাৎ লাফ দিয়ে সিংহাসনের হাতলে উঠে বসল। তারপর দিন উঠে বসল রাজার ঘাড়ে। রাজা সেদিন বাঁদরকে টেনে নামিয়ে হিসেব করে কদিনের পাওনা বেত্রাঘাত তার পিঠে ঝেড়ে দিলেন। বাঁদর আবার সেই পূর্বের মতো সুরসুর করে চলে গেল। আকুকে আজ তার পাওনা গণ্ডা বুঝিয়ে দিতে হবে। সীতারাম হরিসাধনকে ডাকলে, সাধন। সাধন ছেলেদের মধ্যে বয়স্ক ছেলে, লেখাপড়ায় ভালো নয়, কিন্তু তবু ভালো ছেলে, নিষ্ঠা আছে, কোনো মন্দ বুদ্ধি নাই। সাধনকে দেখলেই তার নিজের কথা মনে পড়ে। নিজে সে ওই ধরনের ছেলে ছিল। সাধন এসে দাঁড়ালো। সীতারাম বললে, তুই যা তো একবার আকুদের বাড়ি, গিয়ে ওকে ডাকবি, বলবি মাস্টার মশাই ডাকছেন। যদি বাড়িতে না থাকে তবে ওর মা হোক বাবা হোক, যার দেখা পাবি বলবি আকু টিফিনের আগে এসে আর পাঠশালায় যায় নাই। ও প্রায়ই এই রকম করে। মাইনে দেয় নাই আজ 2 মাস। মাইনে নিয়ে কাল পাঠিয়ে দেবেন, না হলে আর পাঠশালায় পাঠাবেন না, বুঝলি তো? হ্যাঁ। আচ্ছা, কি বলবি, কই বল দেখি।
সাধন পাখির মতো বলে গেল। সীতারাম খুশি হয়ে বললে, ঠিক, যা তো তুই। সাধন পাঠশালার দরজার মুখে দাঁড়িয়ে গেল। সে আসছে স্যার। আসছে? আচ্ছা, ন্যাপলা ছড়ি কেটে আন। ন্যাপলা ছড়ি কাটতে ওস্তাদ, নিজে মার খায়, কাঁদে না। পরে মার খেলে খুব খুশি হয়, হাসে। ছড়ি কাটতে তার অদম্য উৎসাহ। কঞ্চি না গাছের ডাল স্যার? তার আগেই আকু মলিন মুখে নিজেই এসে তার টেবিলের কাছে দাঁড়িয়ে বিষণ্ণ কণ্ঠে বললে, ধীরানন্দবাবুকে পুলিশে বন্দি করেছে স্যার, কলকাতায়। চিঠি এসেছে ওদের বাড়িতে। শ্যামুদেবু দাঁড়িয়ে আছে। ধীরাবাবুকে পুলিশে গ্রেপ্তার করেছে? না স্যার, গ্রেপ্তার করে নাই, বন্দি করেছে, রাজবন্দি। রোমাঞ্চিত হয়ে উঠল সীতারামের সর্বাঙ্গ। রাজবন্দি? হ্যাঁ স্যার। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছেন কি না? 1921 সাল দেশ জুড়ে অসহযোগ আন্দোলন আরম্ভ হয়েছে। সীতারামের বাড়িতে সাপ্তাহিক পত্রিকা আসে। তার সারাটা বুক জুড়ে ওই খবর, ওই সব দেশবরেণ্য ব্যক্তিদের ছবি। ধীরাবাবুর ঘরে সে একখানা বই পেয়েছে। বইখানার নাম লাঞ্ছিতের সম্মান। 1905 সালের আন্দোলনে যারা নির্যাতিত হয়েছিলেন তাদের কাহিনী এবং তাদের চমৎকার ছবি আছে তার মধ্যে। লাঞ্ছিতের সম্মান, বড় ভালো নাম। লাঞ্ছনা, সম্মান হয় তাদেরই সাধনায়। কপালের গুণে পঙ্কতিলক চন্দন তিলকের চেয়েও মহনীয় হয়। ধীরাবাবু উপযুক্ত মানুষ। এবার ধীরাবাবুর ছবি কাগজে উঠবে। ওই বইয়ের দ্বিতীয় খণ্ডে থাকবে তার জীবনী, তার ছবি। বয়স্কের মতো, বিজ্ঞের মতো আকু আরও বললে, ধীরাবাবুর মা স্যার বসে আছেন, মুখে একটি কথা নাই, চোখ থেকে শুধু টপ টপ করে জল পড়ছে। সীতারাম উঠে দাঁড়ালো, বললে, ছুটি, আজ তোমাদের ছুটি। নিজেই সে ঢং ঢং করে ঘণ্টা দিয়ে দিলে। পাঠশালা বন্ধ রেখে মাটির দিকে দৃষ্টি রেখে দ্রুত পদে সে বাবুদের বাড়ির দিকে চলল। মায়ের মূর্তি দেখে সে স্তব্ধ হয়ে রইল। বুঝতে পারলেন না তিনি সুখে কাঁদছেন কিংবা তার এ দুঃখের কান্না। নিজের মনেও তার যেন এমনই দ্বন্দ্ব চলছে। অপরাহ্নে ঝর্ণার ধারে গিয়ে সে উদাস মনে বসে রইল। এখানটায় ছোট ছোট বনফুলের ঝোপ আছে, সেখানে তিতির পাখির বাসা। তিতিরেরা সন্ধ্যার মুখে বেরিয়ে ছুটে বেড়ায়, কলরব করে, পোকা ধরে খায়, উইঢিপিতে হানা দেয়। অল্প দূরে রত্নহাটের এক বাবুদের একটা বাগান আছে। বাগানের চারিধারে তাল গাছের সারি। তাল গাছের মাথায় সন্ধ্যার সূর্যের রাঙা আলো পড়ে, ঘুঘু ডাকে। আজ সেসব কিছুর দিকেই তার দৃষ্টি পড়ল না। বারেকের জন্য যাকে বলে তাও না, কিছু যে ভাবলে তাও না। শুধু তার চোখের সামনে যেন অহরহ ভেসে বেড়ালো ধীরাবাবু। সন্ধ্যায় শ্যামুদেবুকে নিয়ে বসল সে। শ্যামু বিষণ্ণতার মধ্যেও গম্ভীর হয়ে রয়েছে। দেবু তার কোলে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। তার মুখে যে হাসি দূর দিগন্তে মেঘের কোলে বিদ্যুৎ চমকের মতো ক্ষণে ক্ষণে নিঃশব্দ কৌতুকে শুভ্র দীপ্তিতে খেলে যায়, তার সে হাসি মুখে আজ যেন বর্ষণমুখর শ্রাবণ রাত্রির মেঘ। অবিরাম বর্ষণ হয়ে চলেছে, বিদ্যুৎ পর্যন্ত নাই, শুধু অন্ধকার। সে তাদের বললে, জানো দাদা কত বড় কাজ করেছেন? শ্যামু ঘাড় নেড়ে বললে, জানি। দেবু তুমি জানো? দেবু উত্তর দিলে না, সে কাঁদছে। কেঁদো না,
ছি, মাথায় তার হাত বুলিয়ে দিলে সে। আবার বললে, বড় হয়ে তোমাদেরও দাদার সঙ্গে দেশের কাজ করতে হবে যে। জানো তো, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। বাইরে থেকে নায়েববাবু বললেন, মাস্টার থাক, ওদের আর এইসব শিক্ষা দিও না তুমি এখন থেকে। কানাইরাই সায় দিলে, হ্যাঁ। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললে, এতেই তোমার ঠেলা সামলানো দায় হবে, পরে বুঝবে। উপপদ তৎপুরুষ নামটি মিথ্যা হয় নাই তার। মধ্যপদলোপীকে তবুও সে সহ্য করতে পারে। হঠাৎ সীতারাম চঞ্চল হয়ে উঠল। বড় অন্যায় হচ্ছে, ধীরাবাবুর বইখানি আজও ফেরত দেয়া হলো না। আজ এই পর্যন্ত। বাবা মারা যাওয়ায় পাঠশালায় এসেও সীতারামের মন ভারাক্রান্ত ছিল। তার উপর ধীরাবাবুর রাজবন্দী হওয়ার খবর শুনে সে আবেগের বশবর্তী হয়ে পাঠশালা ছুটি দিয়ে দিল। কিন্তু রত্নহাটের বাবুরা কি এই ছুটি দেওয়াকে ভালো চোখে দেখবে? তা আমরা জানতে পারব পরবর্তী পরিচ্ছেদগুলিতে। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটি লাইক করার আবদার রইল।